হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। আমাদের এই 4 দিনের কোটা কিনাবালু বা সাবা মালয়েশিয়া ট্যুরের আজকে কিন্তু লাস্ট ঘোরার দিন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কুন্দাসাং। কুন্দাসাং হলো এই সাবা রিজিয়নের একটি হিল স্টেশন। কুন্দাসাং যাওয়ার জন্য আপনি সাবার মেন শহর থেকে ক্যাব করে নিতে পারেন। আমরা যেহেতু একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, তাই সেটা করেই 2-2.5 ঘন্টাতেই পৌঁছে গেলাম এই সুন্দর পাহাড়ি রাস্তায়। এই কুন্দাসাং থেকেই কিন্তু করা যায় কোটা কিনাবালু হাইক। কোটা কিনাবালু শুধু মালয়েশিয়ারই নয়, এন্টায়ার সাউথ ইস্ট এশিয়ার হাইয়েস্ট পিক। 4090 মিটার মতন তার উচ্চতা। এখানকার ওয়েদার কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। সকালের দিকে রোদ থাকলেও দুপুরের পর থেকেই বৃষ্টি নেমে আসে। তাই রাস্তায় যাওয়ার পথেই কোটা কিনাবালুটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখছি। এই যে উপরে কালো ঘন মেঘের মতন জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি পাহাড়। এটাই হলো কোটা কিনাবালুর হাইয়েস্ট সামিট। আমার আর প্রীতিশের বাকেট লিস্টে এই পাহাড়টা অনেক দিন আছে, ভেবেছি এটাকে হাইক করব। তবে এই পাহাড়টা হাইক করা কিন্তু যথেষ্ট কঠিন, অনেকটা ফিটনেস লাগবে, লাইক রক ক্লাইম্বিং, আর মোটামুটি খরচাও অনেকটা। তাই একটু প্ল্যান করেই করব ভাবছি। কুন্দাসাং ঢোকার আগে আপনি এই মার্কেটটা পাবেন, যার নাম হচ্ছে নাবালু মার্কেট। এখানে আপনি লোকাল সুভেনিয়ার শপ আর একটা দারুণ ভিউ পয়েন্ট পাবেন, যেখান থেকে কোটা কিনাবালু এক্সপিরিয়েন্স করা যায়। চলে এসেছি আমরা পাহাড়ের অনেকটা উপরে। দেখুন আশেপাশের ওয়েদার কতটা ক্লিয়ার হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। পাহাড়ের কিন্তু ব্যাপারটাই আলাদা। এই জায়গাগুলোতে এলে আমি ভীষণভাবে দার্জিলিংকে মিস করি। ওয়ান অফ মাই বেস্ট হিল স্টেশন। আকাশে রোদ থাকলেও কোটা কিনাবালুর চূড়াটা কিন্তু মেঘে ঢেকে গেছে, তাই ভিউ পয়েন্টে এসেও কিন্তু কোটা কিনাবালু আর দেখতে পেলাম না। চলুন একটু মার্কেটটা ঘুরে দেখা যাক। মার্কেটে অ্যাকচুয়ালি কেনার মতন কিছুই নেই। হ্যাঁ, কিছু সুভেনিয়ার, কিছু জামা কাপড়, কিছু হ্যান্ডমেড ক্রাফটের জিনিস আছে বটে, বাট সেগুলো কোনোটাই এমন সুন্দর নয় যেটা আপনি এখান থেকে কিনবেন। মালয়েশিয়া যেহেতু, তাই জন্য এটাও বলতে পারছি না যে দাম সস্তা। আমি আসলে এখানে এসে খুঁজছি হচ্ছে ফ্রিজ ম্যাগনেট কিনবো বলে। আমি যেখানে যাই, যে জায়গায় ভিজিট করি না কেন, অ্যাজ আ মেমোরি আমি সেখানকার একটা ম্যাগনেট কিনে আনি। আমার ইচ্ছে আছে যে একদিন আমার ফ্রিজটা পুরো এই ম্যাগনেটে ভর্তি হয়ে যাবে, যেটা আমাকে মনে করাবে যে আমি এই পৃথিবীর কত জায়গা ঘুরেছি। বিকজ আমাদের জন্য বেড়ানোটা হচ্ছে একটা থেরাপি। প্রচুর কাজ করতে হয় তো সারা জীবন, তাই না বেড়ালে কিন্তু সার্ভাইভই করতে পারবো না। এখানে এলে খুব একটা ভারতীয় ট্যুরিস্ট দেখতে পাই না, তবে চাইনিজ ট্যুরিস্ট কিন্তু প্রচুর দেখতে পাওয়া যায়। আপনি যদি চান তাহলে কুন্দাসাংয়ে এসে 2 দিন কাটাতে পারেন। কুন্দাসাং কিন্তু বর্নিও আইল্যান্ডের একটা ইন্টিগ্রাল পার্ট। আর বর্নিও আইল্যান্ড মানেই 140 মিলিয়ন ইয়ার্স আগো রেইন ফরেস্ট। এখানে কুন্দাসাং ন্যাশনাল পার্কের ভেতরে কিছু ভালো ভালো হোটেল আছে, যেরকম সুতেরা স্যাংচুয়ারি কুন্দাসাং। এটা কিন্তু লাক্সারি প্রপার্টি এবং যথেষ্ট দাম। বাট মেইন শহরে কিন্তু আপনি খুব একটা হোটেল পাবেন না, মেইনলি হোমস্টের ওপরই ভরসা করে থাকতে হবে। কি সুন্দর দেখতে লাগছে না পাহাড়ি শহরটাকে, চারিদিকে গাছ, গ্রিন, বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে কিন্তু রোদেরও দেখা পাচ্ছি। চলে এসেছি আমরা দেসা ডেয়ারি ফার্ম। দিস ইজ দ্য ওনলি ডেয়ারি ফার্ম ইন দ্য হাইল্যান্ডস। এত উঁচুতে এইরকম ডেয়ারি ফার্ম আর কোথাও নেই। এই জায়গাটাতে কিন্তু লিটল নিউজিল্যান্ডও বলা হয়। কেন বলাই বাহুল্য, বিকজ অফ ইটস পিকচারেস্ক ভিউ। আজকে আকাশে যত গ্রে স্কেল আছে, মাটিতে কিন্তু ততগুলোই শেডস আছে গ্রিনের। অসাধারণ জায়গাটা। পুরো জায়গাটা গাছগাছালি দিয়ে অসাধারণ সাজানো আর ওয়েল মেনটেন্ড। এখন বৃষ্টি পড়ছে বলে হয়তো কোনো গরুকে চড়তে দেখা যাচ্ছে না। অন্যান্য সময় এই যে সবুজ ঘাসের পাহাড়ি জায়গাটা, এখানে প্রচুর গরু চড়ে বেড়ায় আর দেখতে আরো সুন্দর লাগে।
প্রথম যে জায়গাটা আমরা ভিজিট করলাম সেটা হচ্ছে ক্যাটল ফিডিং এরিয়া। ভাবুন, আপনি গরুর দুধ পয়সা দিয়ে কিনে গরুকেই আবার খাওয়াবেন। আমি ভাবলাম পকুকে একটা ফিডিং বটল কিনে দেবো, বেশি দাম নয়, 5 রিঙ্গিত করে নেবে। বাট প্রবলেম হয়েছে এরা ক্যাশ ছাড়া অন্য কিছু অ্যাকসেপ্ট করছে না। মানি ব্যাগটা আমরা গাড়িতেই রেখে এসেছি, আর মোবাইলে পে নাও বা পে ওয়েভের কোনো অপশন এদের নেই। চারিদিকে প্রচুর কাউবন্স রয়েছে, মোটামুটি পুরো এলাকাটাতে কিন্তু 1000-এরও বেশি গরু আছে, যেগুলোকে এখানে এরা চাষ করে, রেস্কিউ করে এবং মেনটেন করে রাখে। খুব ক্লোজলি দেখলে আমি এটা বোঝার চেষ্টা করছিলাম যে এই বনগুলোর চারিধারে রেল লাইনের মতন একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে। এটার অ্যাকচুয়ালি কাজ কি আমি জানি না, যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আপনি প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছও দেখতে পাবেন। এই ডেয়ারি ফার্মটা সকাল 9টায় খোলে আর বিকেল 5টায় বন্ধ হয়। টিকিটের দামও কিন্তু ভীষণ কম, অ্যাডাল্টদের 5 রিঙ্গিত আর বাচ্চাদের 4 রিঙ্গিত। তবে আমি রেকমেন্ড করব টিকিট আগে থেকেই অনলাইনে কিনে নেবেন, বিকজ শুনেছি নাকি প্রচুর ভিড় হয়ে গেলে এরা টিকিট বিক্রি করা বন্ধ করে দেয়। এটা হলো গরুদের দুধ দোয়ানোর জায়গা, একদম ইলেকট্রনিক মেশিন দিয়ে অপারেটেড হয়। তবে এইটার টাইম হচ্ছে দুপুর 3টে, এখনো 3টে বাজেনি, তাই আমরা চলে গেলাম হচ্ছে এদের ফ্রেশ ডেয়ারি প্রোডাক্ট টেস্ট করতে। এখানে আপনি দোকান পাবেন যেখান থেকে দুধ, দই, আইসক্রিম সবকিছুই কিনে নিয়ে যেতে পারেন। আমরা ভাবছি কি কেনা যায়, ভাবছি প্রত্যেকটা প্রোডাক্টই একটা একটা করে নিয়ে একটু টেস্ট করে দেখি। আমরা এখানে যে কটা প্রোডাক্ট টেস্ট করেছি তার মধ্যে বেস্ট হচ্ছে এই চকলেট আইসক্রিমটা, জাস্ট অসাধারণ খেতে। এই চকলেট আইসক্রিমটার দাম পড়বে হচ্ছে প্রায় 18 থেকে 20 রিঙ্গিত, যেটা কিনা যথেষ্ট বেশি কিন্তু আইসক্রিম অনুযায়ী, বাট ওয়ার্থ ইট। এখানকার সবচেয়ে ফেমাস ড্রিঙ্ক হচ্ছে এই চকলেট সুসু। চকলেটের স্পেলিং দেখে একটু ফানি লাগতে পারে, মিল্ককে কিন্তু মালয়েশিয়াতে বলা হয় সুসু। এই ড্রিঙ্কটা খুব ফেমাস হলো, আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। আকাশের অবস্থা কিন্তু বেশ মেঘাচ্ছন্ন। এখানকার এটা একটা প্রবলেম, বিকজ যেহেতু বর্নিও একটা রেইন ফরেস্ট, তাই এখানে বৃষ্টির বাইরে কোনো কথাই হয় না। সকালের দিকে ওয়েদার ক্লিয়ার থাকলেও দুপুরের পর থেকে মোটামুটি প্রতিদিন বৃষ্টি হয়। আমরা এসেছি এপ্রিল মাসে, কিন্তু এটাও ড্রাই সিজন হওয়া সত্ত্বেও কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি পেয়েছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের সোসোদিকন হিল পিক। এই পিকটাতে চড়ার জন্য আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিটের দামও মোটামুটি কমই, 10 রিঙ্গিত অ্যাডাল্টদের জন্য আর 7 রিঙ্গিত বাচ্চাদের জন্য। পকু, আমার শাশুড়ি মা, সোমা এরা প্রচন্ড লেজি, এদের পাহাড়ে উঠতে একদম ভালো লাগে না, এরা তাই জন্য গাড়িতেই ওয়েট করছিল। আমি আর প্রীতিশ ভাবলাম একটু হাইক করে আসা যাক। আমার পেছনের এই গ্রিন ভিউটাকে জাস্ট দেখুন, ভীষণ সুন্দর দেখতে লাগছে। ওই যে দিকটাতে হাত দিয়ে দেখাচ্ছি ওইখানে আছে হচ্ছে আমাদের দ্য ম্যাজেস্টিক কিনাবালু মাউন্টেন, কিন্তু এত মেঘ থাকায় কোথায় যে লুকিয়ে গেছে বুঝতে পারছি না। তবে মাঝে মাঝেই কিন্তু রোদের আলো পড়ছে, যেখানটা রোদের আলো পড়ছে সেই জায়গাটা ব্রাইট গ্রিন হয়ে উঠছে, আর বাকি জায়গাটা স্যাপ গ্রিন। এই জায়গাটা দেখে আমার এখন ভিয়েতনামের সাপার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের হেঁটে হেঁটে ওই মাচাটা অবধি উঠতে হবে। হাইট মোটামুটি ওই ধরে রাখুন 1400 মিটার, যেটা কিনা দার্জিলিং এর থেকে একটু কম। বাট একটা জিনিস বলতে বাধ্য হব, ওয়েদার কিন্তু প্রচন্ড হিউমিড আর গরম। মানে একটা হিল স্টেশনে এসে এতটা পাহাড়ের ওপরে এসেও সামান্যতম ওয়েদার চেঞ্জ হয়নি। বৃষ্টি হলে একটু কমফোর্টেবল লাগছে, কিন্তু রোদ উঠলে কিন্তু বেশ গরম করছে।
মালয়েশিয়াতে এসে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, সেটা হলো যেখানে যেখানে মালয়েশিয়ার ফ্ল্যাগ টাঙানো আছে পাশে আরেকটা ফ্ল্যাগ টাঙানো আছে, সেটা হলো সাবার নিজস্ব ফ্ল্যাগ। একটা দেশের ভেতর দুটো ফ্ল্যাগ মেনটেন হয়, এটা খুব অদ্ভুত কিন্তু আমার কাছে। আগের দিনের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ডোমেস্টিকেও কিন্তু মালয়েশিয়ার মেনল্যান্ড থেকে সাবা এলে আপনাকে ইমিগ্রেশন করতে হবে। কে জানে, এদের হয়তো একটু লিগ্যাল ঝামেলা আছে একে অপরের সাথে। এই জায়গাটা তো পুরো সাপা। দুপুরবেলার পর থেকে এত ঘন মেঘ এসে অঝোরে বৃষ্টি শুরু হলো যে আর কোনো জায়গা ঘোরার মতন অপশনই রইল না। আপনারা যদি এখানে আসেন তাহলে ডেফিনেটলি কুন্দাসাং ন্যাচারাল রিজার্ভ কিন্তু ঘুরে যাবেন। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। এখানে আপনি পৃথিবীর সবচেয়ে বড় ফ্লাওয়ার দেখতে পাবেন, যার নাম হচ্ছে রাফাসিয়া। এছাড়াও আপনি এখানে একটু আধটু হাইক করে একটা ক্যানোপি ওয়াক এনজয় করতে পারেন। এই 140 মিলিয়ন ইয়ার্স আগের রেন ফরেস্টকে ক্যানোপি দিয়ে এনজয় করা ছাড়া কিন্তু আর উপায় নেই। ফিরে আসার সময় দেখি রাস্তায় গাছ উল্টে পড়ে রয়েছে, তার মানে বুঝতেই পারছেন ওয়েদার কতটা খারাপ। ফ্যামিলি নিয়ে এসেছি বলে কথা, তাই বেশি রিস্ক না নিয়ে আমরা চললাম আবার শহরের দিকে। সাবা ছিল এবারের মতন আমাদের একটা ছোট্টখাট্ট রিল্যাক্স ট্যুর। এখানকার সি ফুড মার্কেট ডেফিনেটলি এনজয় করার মতন, আর পাহাড়ি জায়গার ফল স্পেশালি আনারসের কথা না বললেই নয়। এছাড়াও এখানকার লোকাল ফুড আপনি এনজয় করতে পারেন। একটা পরোটার মতন জিনিস খায়, অনেকটা আমাদের মোগলাইয়ের মতন। আগে পরোটাটাকে বেলে নিল, তারপর তার মধ্যে ডিম ছড়িয়ে দিল, আর তারপর ভাঁজ করে ফ্রাই করে নিল। তবে বলে রাখছি, মালয়েশিয়ান ফুড কিন্তু ভীষণ অয়েলি, সেটা মাথায় রেখেই খাবেন। কুন্দাসাংটা এবারের মতন অনেকটাই বাদ রয়ে গেল, দেখতে আবার একবার আসবো। তবে এই বিচটা কিন্তু জাস্ট না ভোলার মতন। সি এর কালার দেখছেন, প্রত্যেকটা শেডকে অসাধারণ এনজয় করেছি আমরা। আর রিল্যাক্সড হলিডে ডেস্টিনেশন। আর এই নিয়েই এইবারের এই ছোট্ট ট্রিপটা কিন্তু শেষ হলো আমাদের। পরের দিনের ভিডিওতে আবার একটা নতুন জায়গার গল্প নিয়ে হাজির হয়ে যাব। এই ভিডিওটা এই পর্যন্তই। আজ আসি, বাই।